আপনি কিছুক্ষণ আগে আপনার মা দিবস উপলক্ষে আপনার মেয়ে আপনাকে একটা চিঠি লিখেছে, সেটা পড়ছিলেন। চমৎকার একটা চিঠি। আমার এই চিঠি শুনে একটা জিনিস মনে হলো, একটু জানতে ইচ্ছা হয়। একজন মা হিসাবে আপনার কাছে জানতে চাইবো। সেটা হচ্ছে যে, এই যে মাকে মুখ ফুটে বলা যে, "আমি তোমাকে ভালোবাসি।" সন্তানরা অনেকেই মনে করে যে, মা তো জানেই যে তাকে আমি ভালোবাসি। বলার দরকার আছে কিনা? এটা এই যুগের এটা বাচ্চারা বলতে হ্যাঁ। পারে, আমাদের যুগেররা পারতো না। মানে এটা এই কতটা যুগে জরুরি? আসলে জরুরি কিনা? মা কি প্রত্যাশা করে কিনা? শোনেন, এই যে আমরা কাউকে ভালোবাসি, মানে আমাদের লাইফ পার্টনার বা আমাদের প্রেম ভালোবাসা যাদের সাথে, সেটা মানুষ তারাও কিন্তু জানে যে ভালোবাসে, কিন্তু বলে কেন? এটা বললে ভালো লাগে। এই যে ভালোটা, একটা সন্তান যখন মাকে বলবে, সত্যি যাওয়ার সময় একটু হাক করে বলবে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি, মাটার দেখবেন সারাটা দিন ভালো যাবে। একটা ছোট্ট জিনিস আনলো, সেটা যদি তার স্ত্রী সন্তানের পাশাপাশি মায়ের জন্য ছোট্ট একটা গিফট আনলো, সেটা যে মা আমি এটা তোমার জন্য, দেখবেন ওনার যে একটা অংশীদারিত্ব আছে, ওনার যে একটা ভালো লাগা আছে। একটা সময় মা নিজে না খেয়ে বাচ্চাটাকে খাইয়েছে, নিজে ভালো একটা কাপড় না পরে বাচ্চাটাকে পরিয়েছে। এই যে নিম্ন মধ্যবিত্তর গল্প আমরা করছি, তো সেই জায়গায় সেই মাটাকে ওই সম্মানটা, আসলে মায়ের ঋণ তো কোনো দিন শোধ করা যাবে না। সেই জায়গায় কিছুটা এখানে শান্তি দেওয়া, এই শান্তি দেওয়াটাই তো সাকসেস। আমি সফল, আমার মা সফল। এই যে মাটা মনে করবে আমি যে আমার বাচ্চাটাকে মানুষ করতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার মতো মানুষ খুব কম আছে। যেটা বাবু ভাইকে একজন প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন যে ধনীরা কেন গরিবদের থেকে কম ভালোবাসে, এখানে কিন্তু কিছুটা ইকোনমিক্যাল দিক আছে আমার দৃষ্টিতে। এটা যে ধনী কিন্তু মনে করে যে আমার মা তো না খেয়ে মারা যাবে না, আমার যদি ভুল না হয় বাবু ভাই, আমার মা তো ভালোই থাকবে, হয়তো বা তার যে মেন্টাল ক্রাইসিসটা, এটা কিন্তু সে সুদ পাবে না, সেখানে সে দরিদ্র। কিন্তু গরিবরা মনে করে আমার মাকে একটুখানি ভালো খাবার দেই, একটুখানি ভালো ঘুমাইতে দেই, একটুখানি, এটার জন্য সে তার জীবনটা একটা জায়গায় নিয়ে যায়। তো এইখানে এই জিনিসটা ইকোনমিক্যাল একটা জায়গাও অনেকটা কাজ করে। আমরা মনে করি যে আরেকটা, যেটা যে আমরা নেগেটিভ প্রতিযোগিতায় মত্ত, আমরা যে দেশে বাস করি, এই নেগেটিভ প্রতিযোগিতাটা আমাদের সংসার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবখানে বিস্তীর্ণ। এই সংসার থেকে রাষ্ট্র পর্যন্ত একজন ছেলের বউ যখন ঘরে আসে, শাশুড়ি তখন অত্যাচারী হয়। সেই ছেলের বউটা যখন শাশুড়ি হয়, তখন কিন্তু তার ছেলের বউটা অত্যাচারিত হয়। তো এই যে যুগে যুগে এই জায়গাটা তখন একটা ছেলে চাইলেও ওইভাবে তার মা বাবাকে টানা পূরণে সারাদিন ব্যস্ত থাকে জীবিকার জন্য, ওইভাবে হয়তো করতে পারে না। সংসারের কিন্তু অশান্তিটা ওইখান থেকে শুরু হয়। আপনি দেখবেন মেয়ে নির্ভর যারা, তারা কিন্তু তাদের বাবা মারা তুষ্ট কেন জানেন? মেয়ে 10টা কাজ থাকলেও তার একটা কান খাড়া থাকে, মা বাবা, আমার মা বাবা কেমন আছে। যদি দরিদ্র হয় তাহলে আরও চিন্তা করে যে আমি এত ভালো ভালো খাচ্ছি, আমার মা বাবা জানি কি খাচ্ছে। যদি কর্মজীবী হয়, যত কষ্টই হোক সে ওইখান থেকে কিছুটা বাবা মাকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে, স্বামীকে, তার শ্বশুরবাড়িকে কনভিন্স করে। এই যে এই জায়গাটায় ছেলেটা কিন্তু এইখানে মানে আপনার দরিদ্র, এই কারণে যে সে যদি ভালো স্ত্রী না পায়, ওইখানেও কিন্তু নারী ভালো স্ত্রী না পায়, তাহলে কিন্তু তার সংসারটা একদম পুরোপুরি জাহান্নামে পরিণত হয়। তো ওই স্ত্রী আবার যখন শাশুড়ি হয়, তারও কিন্তু একই অবস্থা হয়। আমরা বৃদ্ধাশ্রমের অনেক গল্প কবিতা কিন্তু পড়েছি। তো এই জায়গা থেকে আমরা, ছেলেটা কিন্তু ওই জায়গা থেকে বের হতে পারে না, বাট মেয়েটা কিন্তু ওই জায়গা থেকে এই প্রজন্মে বের হতে পারে। যে কারণে আমি গত বছরের হিসাবটা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 53% নারী পড়ালেখা করে। এটা কোনো না কোনো বাবাদের অবদান ছাড়া তো সম্ভব না। বাংলাদেশের সমস্ত মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে 65%, গত বছরের রিপোর্ট ছিল 65% নারীরা চান্স পেয়েছে। এইখানেও কিন্তু বাবা মা তারা কিন্তু এখন বুঝে যে আমার মেয়েটা আমাকে শেষ জীবনে আমাকে দেখভাল করবে। এই দেখভালের জন্য কিন্তু এখন পুরুষ যেমন পড়ালেখা করে, নারীও ওরকম পড়ালেখা করে। তা আমি মনে করি যে এই জায়গাগুলোর যদি চেঞ্জ না আসে, তাহলে আমাদের মারা অবহেলিতই থাকবে।